এক এক চিন্তা ভাবনা। তাই আমরা এরকমের জটিলতা এড়াতে সাধারণত ফেক নাম ইউজ করি। এটাতে আসলে ঘটনার সত্যতা বা কতটুকু সত্যতা আছে, কতটুকু মিথ্যা আছে, আমরা কোনো কিছুই আসলে ক্যালকুলেট করতে বসিনি। আমাদের যে ঘটনাটা ভালো লাগে, এবং যখন আমাদের যে যারা আমাদের স্টোরি দেন তারা যখন বলেন যে এই ঘটনা সত্যি, আমরা তার কথাই বিশ্বাস করি। কারণ আমি আগেও বলেছি যে আসলে ফ্যাক্ট চেক করার মতো আহ, সময় বা আহ, পদ্ধতি কোনোটাই আসলে আমাদের জানা নেই। আমরা শারমিনের ঘটনায় চলে যাই। শারমিনের পরিবারে শারমিন তার বাবা মার একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই সে প্রচুর অর্থ সম্পদের ভেতর বড় হয়েছে। তার বাবা মা দুইজনই চাকরি করেন। ছোটবেলায় তার খেলার সঙ্গী ছিল শুধু তার বাসার কাজের যে আহ, মধ্যবয়স্ক মহিলা, তিনি। আপনারা বুঝতেই পারছেন যে খুব বড় লোকের ঘরের একটা মেয়ে, যে ছোটবেলা থেকে আসলে সমাজ থেকে আইসোলেটেড। ছোটবেলা থেকেই আসলে সার্বিনের ইচ্ছা করতো তার আশেপাশের ছোট ছোট ছেলে মেয়ে বা তার বন্ধু বান্ধবের মতো বা সমবয়সী সবার সাথে খেলতে, মজা করতে, যেটা সে টিভিতে দেখে, মোবাইলে দেখে। কিন্তু তার মা কোনো একটা কারণে এই বিষয়টা পছন্দ করতেন না। এটা বলে রাখা ভালো, তার মায়ের সূচিবায়ু রোগ ছিল, এবং তিনি এই কারণে বা কিছুটা মেন্টালি সিকও হয়তো হয়ে গিয়েছিলেন, যেটার এফেক্ট তার মেয়ের উপরও পড়েছিল। এই মেয়ে যখন স্কুলে যেত তখন সে তার বন্ধু বান্ধবদের সাথে ফ্রিলি মিশতে পারতো না, কারণ তার সেই কমিউনিকেশন স্কিলই ছিল না। তাই স্কুলে তার সেরকম কোনো বন্ধু বান্ধব নাই বললেই চলে। কলেজে তার একটা দুইটা বন্ধু বান্ধব তৈরি হয়েছিল, কিন্তু সেটা আসলে সে আহ, চেষ্টা করেছিল, সেটা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। তাই আমরা বুঝতে পারি শারমিন একটা লোনলি মেয়ে, যে প্রচুর অর্থ বৈভবের ভেতর দিয়ে বড় হয়েছে, কিন্তু আহ জীবনের আসল যে মজা বা অন্য মানুষের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার যে মজাটা, সেটা হয়তো সে পায় না, সেটা থেকে সে বঞ্চিত, এবং সে এই ব্যাপারটা ফিল করত। শারমিন বুদ্ধিমতী মহিলা। তিনি সবকিছুই লজিক দিয়ে চিন্তা করেন, এবং আরেকটা বিষয় যেটা, তিনি খুবই ফ্যাক্ট নিয়ে খুব স্ট্রিক্ট। আমরা অনেক অনেক কথাই বললাম, আমরা ঘটনায় যাই। এই ঘটনার সময়কাল হচ্ছে আপনার 2006। এবং তার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করবার পর সে যখন কোনো একটা ভার্সিটিতে ভর্তি হবে, এই বিষয়ে প্রিপারেশন নিচ্ছিল, তখন সে তার বাবা মাকে স্ট্রিক্টলি বলে যে আমি আমার এই ভার্সিটি লাইফটা বাসায় থেকে আহ, কাটাতে চাই না। যদি আমি ঢাকাতেই ভর্তি হই, তাহলে আমি সেই ভার্সিটির কাছাকাছি কোনো মেসে থাকবো, বা সেই ছাত্রী হোস্টেলে যদি জায়গা থাকে আমি সেই ছাত্রী হোস্টেলেই থাকবো। কারণ এভাবে থাকতে থাকতে আমি আসলে বাইরের মানুষদের সাথে মিশতে পারতেছি না। প্রথম দিকে শারমিনের মা এই বিষয় নিয়ে একটু হইচই করলেও শারমিনের বাবা ব্যাপারগুলো বুঝতেন। তিনি খুবই আধুনিক মন মানসিকতার মানুষ ছিলেন, এবং তিনি তার স্ত্রীকে ব্যাপারটা বুঝিয়ে বলেন। এবং তিনি শারমিনকে এই কথাও বলেন যে সে যে এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য সে গর্বিত। যাই হোক, যথারীতি সে একটা ভার্সিটিতে ভর্তি হয়, এবং সে ভার্সিটির কাছেই একটা বেসরকারি মহিলা হোস্টেলে শারমিনের প্রথম একাকী জীবন শুরু হয়। তার বাবা মা খুব খোঁজ খবর নিয়েই এই হোস্টেলটা খুঁজে বের করেছিলেন, এবং হোস্টেলটা একেবারেই নতুন, এবং রুম বা অন্যান্য ফ্যাসিলিটিস বা সিকিউরিটি মেয়েদের জন্য তা খুবই স্ট্রিক্ট। শারমিন হাতে গোনা সে কয়েকটা মেয়ের মধ্যে একজন যারা এই হোস্টেলে প্রথম উঠেছিল। হোটেলের বা এই হোস্টেলের বর্ণনা যদি আমি আপনাদের দেই, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে, তিনটা ফ্লোরে, প্রত্যেকটা ফ্লোরে একটা লম্বা করিডোর, এবং করিডোরের দুই পাশে রুম। রুমগুলো দুইজনের থাকার মতো। শারমিন যখন প্রথম সেই হোস্টেলের রুমে ওঠে, তখন সে রুমে একাই ছিল। সে দেখতে পায় যে তার পাশে আরেকটা বেড আছে, হয়তো সামনে কোনো মেয়ে সেখানে উঠবে। শারমিন যেদিন প্রথম এই হোস্টেলে ওঠে, তখন সব মিলিয়ে এই হোস্টেলে 8 থেকে 10 জন মেয়ে ছিল, এবং সে যে ফ্লোরে থাকতো সেই ফ্লোরেও 3-4 জন মেয়ে ছিল, যে বা যাদের যারা ছিল তার থেকে একটু দূরে দূরে। শারমিনের জীবনটা প্রথম দিকে বা প্রথম দিকে শুরু করতে যে ভয়টা সে পাচ্ছিল, ধীরে ধীরে
তার এই ভয়টা কেটে যায়। সে নিজের মতো করেই আসলে জীবন শুরু করে। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। সে এই জীবনটার একটা থ্রিল উপভোগ করবার জন্যই আসলে সবকিছু ছেড়ে বা তার আরাম আয়েশের জীবন ছেড়ে এখানে এসেছে। তাই ব্যাপারটা নিয়ে ভয় পেলে চলবে না, সেটা তিনি খুব ভালো করেই জানেন। তাদের খাবার দেওয়া হতো একটা ডাইনিং হলে, সেখানে গিয়ে খেতে হতো। বাট শারমিন যেটা করতো, সে আহ, সেখান থেকে খাবার নিয়ে তার রুমে চলে আসতো, সেখানে সে ল্যাপটপে মুভি চালিয়ে বা নাটক দেখে সে খাবারটা খেত। শারমিনের হোস্টেলের রুমে ওঠার 4 দিন পর তার রুমমেট আসে। তার রুমমেটের নাম সুমি। সুমি চশমা পরা, খুব সুন্দর দেখতে একটা মেয়ে। হয়তো তার থেকে বয়সে আহ, একটু ছোট। কারণ আহ, সুমি ঢাকাতে একটা কলেজে ইন্টারমিডিয়েট পড়তে এসেছে এবং থাকার জন্য তার বাবা তাকে এখানে দিয়ে গেছেন এই হোস্টেলে। শারমিনের বাবা মাও একটু কনসার্ন ছিলেন তার মেয়ের রুমমেটকে নিয়ে, কারণ তার মেয়ে কখনোই রুম শেয়ার করে থাকেনি। কোনো জিনিসই তারা সে শেয়ার করতে অভ্যস্ত না। সেক্ষেত্রে নতুন কারো সাথে এভাবে একটা রুম শেয়ার করাটা তার জন্য কতটা সহজ হবে সেটা নিয়ে তারা একটু চিন্তিত ছিলেন। কিন্তু তারা আশ্চর্য হয়ে দেখলেন যে আসলে আহ, সুমির সাথে বেশ কিছুদিন কাটাবার পর শারমিন খুব ভালোভাবেই তার সাথে মিশে যেতে পেরেছিল। এবং সুমিও মেয়ে হিসেবে খুবই ভালো ব্যাপার ছিল। সে শারমিনকে আপু আপু করে ডাকতো এবং সবসময় শারমিনের চারপাশেই ঘোরাঘুরি করতো এবং সে খুব সুন্দর গল্প করতে পারতো। শারমিনের খুব পছন্দ হয় সুমিকে। এবং শারমিন তার বাবা মাকেও সুমির কথা বলে এবং তার বাবা মাও খুব নিশ্চিন্ত হন যে তার মেয়ে যাই হোক একটা ভালো রুমমেট পেয়েছে। শারমিন এবং সুমি তারা তাদের নিয়মিত কাজ করতো, তারপর তাদের রুমে আসতো, খাওয়া দাওয়া করতো, নিজেরা গল্প করতো এবং তারা দেখতো নতুন কে কে হোস্টেলে উঠেছে। তারা হোস্টেলে উঠবার প্রায় 1 মাস পর তাদের ঠিক সামনের, অর্থাৎ তাদের সামনে যে করিডোর ঠিক তার অপোজিটের রুমটাতে 2জন মেয়ে ওঠে। এরা হিন্দু। একজনের নাম পূজা আর আরেকজনের নাম শিপ্রা। প্রথম দিন যখন তারা তাদের মালপত্র রুমের ভেতর রাখছিল, তখন শারমিন এবং সুমির সাথে তাদের শুধুমাত্র হাই হ্যালোই হয়। এবং তারা এটা বুঝতে পারে যে শিপ্রা এবং পূজা আগে কোনো সময় তাদের দেখা হয়নি, এখানেই তাদের প্রথম দেখা। অর্থাৎ প্রথম দিনই তারা 2জন একজন আরেকজনের রুমমেট হিসেবে এই রুমে ঢুকছে। এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলে। 2-3 দিন পর হঠাৎ করেই সুমি এবং শারমিন লক্ষ্য করে তাদের ঠিক অপোজিটে যে রুমে পূজা এবং আহ, শিপ্রা থাকতো, সেই রুমে প্রচুর হাসাহাসির শব্দ হচ্ছে। মনে হচ্ছে তারা 2জন কোন একটা বিষয় নিয়ে খুব মজা পাচ্ছে এবং প্রচুর হাসাহাসি করছে। হাসাহাসিটার আওয়াজ এতই জোরে জোরে হচ্ছিল যে এক পর্যায়ে শারমিন চিন্তা করে যে মানুষ কিভাবে এই অল্প কয়েকদিনের পরিচয় এতটা সহজ এবং স্বাভাবিক হয়ে যেতে পারে। যদিও এখনো সুমি খুবই ভালো মেয়ে, সুমির সাথে তার সম্পর্ক খুবই ভালো, কিন্তু এখনো আসলে শারমিন অতটা ফ্রি হতে পারেনি সুমির সাথে এতদিন একসাথে থাকার পর। আর এই মেয়ে দুটো যা 2 থেকে 3 দিন হলো তারা একসাথে থাকছে এবং তাদের ভেতর কেমিস্ট্রিটা হয়তো খুবই ভালো। শারমিন হয়তো নিজের এই অপারগতা নিয়ে একটু কষ্টই পায়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। শারমিন এবং সুমি রাতের বেলা একসাথে ডাইনিং হলে যেত, সেখানে খেয়ে দিয়ে তারা চলে আসতো। এবং সে পূজা এবং শিপ্রাও, তারা 2জনও সেই ডাইনিং হলে খেতে যেত। কয়েকদিন পর শারমিন লক্ষ্য করে শিপ্রা দেখতে কেমন জানি অসুস্থ হয়ে গেছে। তারা হয়তো সেরকমের একজন আরেকজনের সাথে কথা বলে না, বা হয়তো সেরকমের ফ্রেন্ডলি না একজন আরেকজনের সাথে। কিন্তু শারমিন ব্যাপারটা লক্ষ্য করে এবং আরেকটা বিষয় যেটা লক্ষ্য করে যে এই মেয়েটা আগে থেকে অনেক শুকিয়ে গেছে। প্রথম যখন এসেছিল সে খুবই প্রাণবন্ত একটা মেয়ে ছিল, ছোটখাটো গড়নের, সুশ্রী চেহারা, কোকড়া চুল, খুবই সুন্দর একটা মেয়ে ছিল। কিন্তু এই কয়েকদিনে সে একেবারেই মনে হচ্ছে শুকিয়ে গেছে এবং তাকে তাকে খুবই অসুস্থ মনে হয়। শারমিন নিজে থেকেই গিয়ে শিপ্রাকে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? শিপ্রা একটু হকচকিয়ে যায়, একটু অপ্রস্তুত ভাবে শারমিনকে বলে যে না, আমি অসুস্থ না, হয়তো বাসা থেকে দূরে আছি, এই কারণে হয়তো খারাপ লাগতেছে, জ্বর ওরকম আসেনি। আহ, শারমিন বলে যে তোমার বোধহয় খাওয়া দাওয়ার ভেতরে রুচি নেই। হ্যাঁ হ্যাঁ, তখন মেয়েটা বলে যে হ্যাঁ, আমি খাওয়া দাওয়ার ভেতরে রুচি পাচ্ছি না। তখন শারমিন তাকে বলে যে কোনো সমস্যা হলে আমাকে বলো, আমাকে চিনোই, আমরা তোমাদের সামনের রুমেই থাকি। শিপ্রা বলে যে জি অবশ্যই।
এরপর শারমিন সুমি তাদের রুমে চলে আসে। সেদিন রাতের বেলা তারা 12টার পরে যখন সু- গল্প করছিল দুইজন মিলে, হঠাৎ করে তারা একটা শব্দ শুনতে পায়। মনে হচ্ছে কেউ একজন কাউকে বকছে, এবং যাকে বকছে, অর্থাৎ যে বকছে আর কি, যার কথা বা কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি, সেটা একটা পুরুষের কণ্ঠ। এত রাতের বেলা মহিলা হোস্টেলের মধ্যে পুরুষ কণ্ঠ কেন? স্বভাবতই শারমিন এবং সুমিত দুইজনই একটু সতর্ক হয়ে যায়। তারা তাদের কান খাড়া করে শোনার চেষ্টা করে যে আসলে কে কথা বলছে। এরপর তারা বেশ কিছুক্ষণ খেয়াল করে শোনার চেষ্টা করলেও তারা পরবর্তীতে কোনো ছেলের শব্দ বা কোনো পুরুষ মানুষের কণ্ঠস্বর শুনতে পায় না। কিন্তু মনে হচ্ছে পূজাদের রুমে মারামারি হচ্ছে, প্রচন্ড শব্দ হচ্ছে। তারা একটু ঘাবড়ে যায় যে কি হলো এদের ভেতর। তারা যখনই চিন্তা করে যে না, গিয়ে দেখা উচিত, ঠিক তখনই আবার সব একেবারেই চুপচাপ শান্ত। তারা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আসলে তাদের আর কোনো কাজ ছিল না সেদিন। সেদিন তারা ঘুমিয়ে যায়, তারা আর কোনো শব্দ শোনে না। কিন্তু এরপর থেকে প্রত্যেকদিন রাতের বেলা সে রুম থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতো, যেটা আসার কোনো কারণই নেই। প্রায় মনে হতো যে সে রুমের ভেতর কোনো হিংস্র জন্তু আছে যে এরকম শব্দ করছে, যেটা কোনোভাবেই সম্ভব না। মাঝে মধ্যে মনে হতো ক্রুদ্ধ কোনো বৃদ্ধ কাউকে শাসাচ্ছে, যেটা যেটাও অসম্ভব। শারমিনরা চিন্তা করে যে একদিন তারা এই বিষয়টা নিয়ে পূজা এবং সেই শিপ্রার সাথে কথা বলবে। কিন্তু তার পরদিন রাতেই একটা ঘটনা ঘটে। সেদিন রাতে সুমি এবং শারমিন যখন বাতি নিভালো শোয়ার জন্য, ঠিক তখনই তারা শুনতে পায় শিপ্রার গগন বিদারী চিৎকার। এবার এই চিৎকারটা শুধু তারাই শুনছিল না, সেই ফ্লোরে যারা ছিল এবং আশেপাশে যারা ছিল তারা প্রত্যেকেই এই চিৎকার শুনতে পায়। এক পর্যায়ে সেই হোস্টেলের যে ওয়ার্ডেন, তিনি চলে আসেন। সেই মহিলা এসে ধাক্কাধাক্কি শুরু করেন, এবং এক পর্যায়ে শিপ্রা সেই দরজা খুলে তার রুম থেকে বের হয় এবং সে সবার দিকে তাকিয়ে আতঙ্কিতভাবে চিৎকার করতে থাকে এবং কাঁদতে থাকে। এবং সবাই অবাক হয়ে দেখে শিপ্রার পিছনে সেই রুমে থাকা পূজা অবাক হয়ে শিপ্রার দিকে তাকিয়ে আছে। সে ওয়ার্ডেন যখন শিপ্রাকে নানাভাবে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি তাকে শান্ত করতে পারছিলেন না। এই মেয়েটা এক নাগাড়ে চিৎকার করে যাচ্ছিল, এবং তারা একটা জিনিস বুঝতে পারছিল যে সে যেই কারণে ভয় পেয়েছে বা যেই কারণে চিৎকার করছে, তার সাথে পূজা কিছুটা না কিছু হলে কিছুটা রিলেটেড। কারণ সে পূজার দিকে তাকিয়েই আতঙ্কিত হয়ে চিৎকার করছিল, এবং পূজা যতবারই তার দিকে এগিয়ে আসছিল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সে তত জোরে চিৎকার করছিল এবং পূজার কাছ থেকে ছুটে পালিয়ে যেতে যাচ্ছিল। এক পর্যায়ে তাকে ধরে তাদের হোস্টেলের যে কমন রুম সেখানে নিয়ে আসা হয়, সেখানে তাকে ফ্যান ছেড়ে তাকে শান্ত করার চেষ্টা করা হয়, কিন্তু সে কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে এক নাগাড়ে চিৎকার করেই যাচ্ছিল। এক পর্যায়ে তারা চিন্তা করে এভাবে যদি মেয়েটা চিৎকার করতেই থাকে, সে হয়তো ভালোভাবেই অসুস্থ হয়ে যাবে। তাই তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে সবাই যখন পূজাকে জিজ্ঞেস করছিল আসলে কি হয়েছে, তখন পূজা তাদের যেটা বলে সেটা হচ্ছে হঠাৎ করে সে দেখে অনামিকা তার রুমের তার খাটের ভেতর চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তো পূজা যখন সামনে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে কি কোনো সমস্যা, কি হয়েছে, ঠিক তখনই সু- এই শিপ্রা তার দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে এবং এই কান্না করতে থাকে। সে আসলে কিছুই বুঝতে পারছে না। ওয়ার্ডেনও পূজার এই কথা বিশ্বাস করে, কারণ শিপ্রা যে ধরনের ব্যবহার করেছে সেটাতে আসলে তাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তাই ওয়ার্ডেন সবাইকে নিজের রুমে চলে যেতে বলেন, এবং পরদিন শিপ্রার বাবা মা তাকে এসে তাকে হাসপাতাল থেকেই তাদের বাসায় নিয়ে যায়। সেই হস্টেলে শিপ্রা আর ফেরে না। এদিকে পূজা তার রুমে একাই থাকা শুরু করে। শারমিন এবং সুমি তারা নিজেরা নিজেদের ভেতরেই থাকার চেষ্টা করতো। হোস্টেলের অত সব মেয়েদের সাথে তারা সেরকমের কথা বলতো না। হাই হ্যালো হয়তো কিছু কয়েকজনের মধ্যে ছিল, কিন্তু যেচে পড়ে গিয়ে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এরকম কোনো কিছুই তাদের ভেতর ছিল না। কিন্তু তারা এটা লক্ষ্য করে
যে এই হোস্টেলে অন্যান্য মেয়েরা যারা আছে তারা নিজেদের ভেতর তাদের ভেতর বন্ডিং খুব ভালো। দেখা যাচ্ছে তারা একসাথে জন্মদিন পালন করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। কিন্তু কোন একটা কারণে হয়তো শারমিন এবং সুমি দুইজন একটু ইন্ট্রোভার্ট হওয়াতে বা ব্যাপারটার সাথে তারা এতটা পরিচিত না হওয়াতে তারা এগুলাতে অংশগ্রহণ করতে পারতো না। যাই হোক, মানুষজন আসলে সবসময় নিজের মতো লোকজন খুঁজে বেড়ায়, এবং শারমিন লক্ষ্য করে যে সেই শিপটা চলে যাওয়ার পর পূজা কেমন জানি মন মরা হয়ে গেছে। তার মনটা খুব খারাপ থাকে, সে প্রায় রুমের দরজা বন্ধ করে বসে থাকে। তো একদিন শারমিন নিজেই পূজার কাছে যায় এবং তাকে বলে যে এরকম কোনো ব্যাপার না, তুমি কোনো কিছু চিন্তা করো না, তোমার যদি মন খারাপ লাগে বা একা লাগে তুমি আমাদের কাছে এসো। তো এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে শারমিন, পূজা এবং সুমির ভেতর খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। এবং দেখা গেছে যে তারা যখন হোস্টেলে থাকে এবং রাতের বেলা যখন তখন তারা যখন খাবার খেতে যায়, তখন তারা প্রায় একসাথেই খাবার খেতে যেত, আবার আবার একসাথেই আসতো। প্রায় তাদের রুমে বা শিপ্রা তো না, সুমিদের রুমে আহ, তারা খুব জমিয়ে আড্ডা দিত। ভালোই চলছিল সবকিছু। কিন্তু একদিন সুমি শারমিনকে একটা অদ্ভুত কথা বলে। কথাটা শুনে শারমিন আসলে বুঝতে পারছিল না আহ, কি বলল। কারণ সুমি যেটা বলে সেটা হচ্ছে আহ, তার পূজার চাহনি ভালো লাগে না। প্রথম থেকে শারমিন পূজার কথা সুমির কথাটা বুঝেনি। সে যখন ভালোভাবে জিজ্ঞেস করে তখন সুমি যেটা বলে সেটা বলে, একটা খারাপ ছেলে যদি কোনো একটা মেয়ের দিকে খারাপ ইঙ্গিতে তাকায়, সেক্ষেত্রে সে যেভাবে তাকাবে অনেক ক্ষেত্রেই আমার কাছে পূজার চাহনি আমার দিকে সেরকম লাগে। কথাটা শুনে শারমিন আসলে হেসেই উড়িয়ে দেয়। সে সুমিকে বলে যে ওরকম কিছুই না, হয়তো তো তোমার এটা দেখার দৃষ্টিভঙ্গির আহ, সমস্যা, বা হয়তো তুমি ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছ, বা তার হয়তো চাহনি বা তাকাবার স্টাইল এরকমের। যাই হোক, সুমিও আর এই বিষয়টা নিয়ে কথা বাড়ায় না। একদিন রাতের বেলা সুমি এবং শারমিন যখন ঘুমিয়ে গিয়েছিল তখন রাত 2টা কি 2:30টার মতো বাজে। ঠিক সে সময় তাদের ঘুম ভাঙে আহ, একটা বিকট শব্দে। মনে হচ্ছে তাদের ঠিক সামনের রুম অর্থাৎ পূজার রুমের ভেতর কোনো একটা অশরীরী ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এবং সেই চিৎকারের ভেতর এমন কিছু ছিল যে শারমিন এবং সুমি যখন ঘুম ভেঙে বোঝার চেষ্টা করছিল এবং শব্দটা ভালোভাবে শুনলো, সেই শব্দ শোনার পর তাদের শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গিয়েছিল। শারমিন দ্রুত রুমের লাইট জ্বালায় এবং তখনও তারা কিন্তু সেই রকম শব্দ শুনতে পাচ্ছিল। এক পর্যায়ে শারমিন বলে, শব্দটা যেহেতু পূজার রুম থেকে আসছে, আমাদের খোঁজ নেওয়া উচিত, খারাপ কিছু তো ঘটতে পারে। শারমিন এবং সুমি খুব সাহস করে তাদের নিজেদের দরজা খুলে যখন করিডোরে পা রাখলো, ঠিক তখনই সব একেবারে চুপ। সুমি তখন শারমিনকে ধীরে ধীরে আস্তে আস্তে বলে যে, আপু, যে ধরনের শব্দ আমরা শুনলাম সে শব্দ তো আশেপাশের লোকজনদেরও শোনার কথা। এত বিকট শব্দ কিন্তু মনে তো হচ্ছে না কেউ শুনেছে। আর করিডোরে পা দেওয়ার মাত্র মনে হলো যে আমরা আসলে কোনো শব্দই শুনছিলাম না, হয়তো সবই আমাদের স্বপ্নের ভেতর। যাই হোক, আহ, শারমিন আর কোনো কথা বলে না, সে তাকিয়েছিল পূজার দরজার দিকে, রুমের দরজার দিকে। ভেতরে অন্ধকার বোঝা যাচ্ছে, দরজার নিচে দিয়ে যে ফাঁকাটা থাকে সেখান দিয়ে বোঝা যায় যে লাইট যদি জ্বালানো থাকে সেখানে তো আলোকিত থাকে না, আর যদি বন্ধ থাকে তো অন্ধকার। শারমিন বুঝতে পারে হয়তো পূজা ঘুমিয়ে গেছে। তারপরও যে শব্দটা তারা শুনেছে, এরপর তারা যদি ব্যাপারটা চেক করে না যায় এবং পরবর্তীতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আসলে শারমিন নিজেকে ক্ষমা করতে পারবে না। তাই শারমিন যখন সেই দরজার সামনে গিয়ে নক করার জন্য তার হাত উঁচু করে, ঠিক তখনই মনে হলো ভেতর থেকে কেউ একজন দরজায় দম করে একটা লাথি মারল। লাথিটার শব্দে শারমিন এবং সুমি কেঁপে ওঠে। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, তারা এক দৌড়ে রুমের ভিতর যেয়ে দরজা বন্ধ করে দেয়। সেই দিন সারা রাত তারা ঘুমাতে পারেনি। তাদের মনে হচ্ছিল এখনই হয়তো পূজার রুম থেকে কোনো একটা অশরীরী দরজা ভেঙে বের হয়ে তাদের দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে তাদের মেরে ফেলবে। সেই রাতটা কোনোভাবে কেটে যায়। পরদিন সকাল হলে শারমিন সরাসরি পূজার কাছে যায় এবং এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করে। পূজা বলে, কি বলো, আমি তো
মুভি দেখছিলাম, হরর মুভি দেখছিলাম। রুমের লাইট নিভিয়ে মুভি দেখতে খুব মজা। তোমরা যদি নক করতে তাহলে হয়তো আমি দরজা খুলে তোমাদের ভেতরে ঢোকাতাম। শারমিন আর কোনো কথা বলে না। এই ব্যাপারগুলোর ভেতর যে কতটা অস্বাভাবিকতা ছিল সেটা যে কোনো সাধারণ মানুষই বুঝতো। কিন্তু ভাগ্যক্রমে শারমিন এবং তার যে রুমমেট সুমি, তারা দুইজনই ছোটবেলা থেকেই একা একাই বড় হয়েছে। তাই তারা এই অস্বাভাবিকতাগুলো ধরতে পারে না। তাদের কাছে মনে হয় হয়তো এটাই স্বাভাবিক, আমি হয়তো অস্বাভাবিক, আমি হয়তো ব্যাপারটা বুঝি না, শারমিন যেটা মনে করতো। এভাবে দিন তাদের ভালোই চলছিল। একদিন শারমিন, সুমি এবং পূজা যখন খাবার খাওয়ার জন্য রাতের বেলা ডাইনিং এ যায় এবং ডাইনিং থেকে ফেরার পথে শারমিন লক্ষ্য করে যে সুমি খুব রেগে আছে এবং শারমিন এবং পূজাকে রেখে সে নিজেই একা একা হেঁটে হেঁটে রুমে চলে গেছে আগে। এই ব্যাপারটা আগে কোনো সময় হয়নি, এবারই প্রথম। শারমিন যখন পূজাকে জিজ্ঞেস করে যে কি রে, কি হলো, ও এভাবে চলে গেল কেন, পূজাও কিছু বলে না। শারমিন রুমে যায়, রুমে গিয়ে যখন সে সুমিকে জিজ্ঞেস করে যে কি রে তুই হঠাৎ এভাবে চলে আসলি কেন, কোনো সমস্যা? তখন সুমি শারমিনকে যেটা বলে সেটা শুনে শারমিনের পায়ের নিচের মাটি সরে যায়। সুমি বলে যে ডাইনিং এ আজকে পূজা তাকে প্রপোজ করছে। সে তাকে বলছে যে সে তাকে ভালোবাসে, সে তার প্রেমিকা হবে কিনা। শারমিনের মাথায় ঢোকে না। শারমিন বলে ও তো নিজেই একটা মেয়ে, ও আবার তোকে কিভাবে প্রপোজ করে। তখন সুমি যেটা বলে সেটা বলে যে আমি আগে থেকে বলছিলাম যে এই মেয়েটার ভেতর কোনো অদ্ভুত কিছু আছে। এই মেয়েটা কেমন ভাবে জানি আমার দিকে তাকাতো। শারমিন বুঝতে পারে যে হয়তো এখানে কোনো একটা সমস্যা আছে। যেহেতু পূজার সাথে তারা এখন বর্তমানে খুব ভালো ফ্রেন্ড, এবং যাতে কোনো কনফিউশন না থাকে সেক্ষেত্রে তারা পূজার সাথে এই বিষয়ে সরাসরি কথা বলবে। সুমি ওই বিষয়টা নিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শারমিন সেটা শোনে না। এরপর শারমিন সুমিকে নিয়ে সরাসরি পূজার রুমে যায় এবং পূজাকে এই বিষয়ে বলে। এক পর্যায়ে পূজা মাথা নিচু করে সবকিছু স্বীকার করে। কিন্তু যখন শারমিন তাকে সবকিছু বুঝিয়ে বলে যে এটা তো সম্ভব না, এটা কিভাবে কিভাবে আপনার, তুমি এটা চিন্তা করো, এগুলো মাথা থেকে বের করে দাও, আমরা ফ্রেন্ড। তো শারমিন দেখ লক্ষ্য করে যে না, পূজা খুব সহজেই ব্যাপারটা মেনে নিয়েছে এবং তার কাছে মনে হয় যে পূজা তার এই কাজের জন্য একটু লজ্জিত। এটা বলে রাখা ভালো, পূজার কাছে যখনই সুমি এবং আহ শারমিন কথা বলতে যেত, তারা সবসময় পূজার রুমের দরজার বাইরে দাঁড়িয়েই কথা বলতো। শারমিন বেশ কয়েকবার পূজার রুমে ঢুকতে চেয়েও পারেনি। পূজা বলতো যে তার রুমটা অগোছালো, নোংরা, সেখানে তাদের নিয়ে যেতে তার লজ্জা লাগে। তাই প্রায় বা সবসময় তারা আড্ডা দিত। যাই হোক, সবকিছু মিলিয়েই তাদের জীবন খুব ভালোভাবেই কাটছিল, দিন চলে যাচ্ছিল। শারমিন, সুমি, পূজা আবার আগের মতো আড্ডা দেওয়া শুরু করে, সবকিছুই ছিল আগের মতোই। এবং আরেকটা বিষয় ঠিক আগের মতোই ছিল, সেটা হচ্ছে রাত 12টার পরে পূজার রুম থেকে বিভিন্ন অদ্ভুত আওয়াজ শোনা। এবং শারমিন এটা পরীক্ষা করে দেখেছে বা লোকজনের কাছে জিজ্ঞেস করেছে যে তারা কোনো শব্দ শুনতে পায় কিনা, এবং সে নিশ্চিত যে শারমিন এবং পূজা যে শব্দ, শারমিন এবং সুমি যে শব্দটা পূজার রুম থেকে শুনতে পায়, সেটা একমাত্র তারাই শুনতে পায়। এক পর্যায়ে মানুষ সবকিছুর সাথেই মানিয়ে নিতে পারে। শারমিন, সুমিও এই আওয়াজটার সাথে নিজেদের মানিয়ে নেয়। একদিন দুপুরবেলা হঠাৎ করেই সুমি শারমিনকে বলে যে তার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে। শারমিন একটু অবাক হয়, কারণ একটু আগেই সুমি খুব ভালোভাবেই সুমি, পূজা এবং শারমিন আড্ডা দিচ্ছিল, মজা করছিল এবং তার ভেতর সুমি খুব প্রাণবন্ত ছিল। হঠাৎ এমন কি হলো যে মেয়েটাকে আসলে দেখেও অসুস্থ মনে হচ্ছে। শারমিন মনে করে তার জ্বর এসেছে কিনা, সে চেক করে, কিন্তু দেখে যে তার শরীরে জ্বর নেই। শারমিন সুমিকে বলে তুই শুয়ে রেস্ট কর। সেদিনের মতো সুমি রেস্ট করে। সেদিন আর কোনো ঘটনা ঘটে না। কিন্তু এর পরদিন থেকেই একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যেই সুমি সবসময় পূজাকে অ্যাভয়েড করতো, এমনকি পূজা এবং সে যাতে কোনো সময় একলা কোনো সিচুয়েশনে না পড়ে সেই ব্যাপারটা সে খুব কেয়ারফুলি দেখতো, সেই সুমি নিজ থেকেই পূজার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা শুরু করে। শারমিন পুরো ব্যাপারটা পজিটিভ ভাবেই নেয়। সে মনে করে হয়তো সুমি তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং হয়তো পূজাও, তারা নিজেদের ভেতর ব্যাপারটা মীমাংসা হয়ে গেছে। প্রায় রাতের বেলায় শারমিনকে সুমি বলতো যে আমি পূজার রুম থেকে আসছি। এরপর সে
মাঝে মধ্যে রাতের বেলা ফিরতো, মাঝে মধ্যে ফিরতো না। প্রথম কয়েকদিন শারমিনের কাছে ব্যাপারটাতে কোনো সমস্যা মনে হয়নি, কিন্তু হঠাৎ করেই শারমিনের মনে একদিন খটকা লাগে। সে চিন্তা করে যে সুমি পূজাকে এতটা অ্যাভয়েড করতো, এতটা ভয় পেত, সে কিভাবে তার সাথে এতটা মিশে গেল। এবং যেই মেয়ে রাতের বেলা দেখা গেছে নিজের বিছানা ছাড়া ঘুমাতে পারতো না, সে মেয়ে কিভাবে পূজার রুমে গিয়ে ঘুমাচ্ছে। ব্যাপারটাতে সে একটু চিন্তিত হয়ে পড়ে, এবং পূজার হাব ভাবও তার কাছে কয়েকদিন যাবত একটু অড লাগে। শারমিন চিন্তা করে সে তাদেরকে বুঝতে দিবে না, কিন্তু সে এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করবে। একদিন দুপুরবেলা যখন আহ সুমি রুমে ছিল, শারমিনও ছিল, তখন শারমিন সুমিকে জিজ্ঞেস করে, একটা কথা সত্যি করে বল, তোর শরীরের অবস্থা কিন্তু আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, তোকে অসুস্থ মনে হচ্ছে, এবং শিপ্রাকে যেরকম দেখেছিলাম আমরা, তোর অবস্থা কিন্তু ঠিক সেরকম হচ্ছে। সত্যি করে বলতো, তুই পূজার রুমে গিয়ে কি করিস? প্রথম দিকে তো সুমি ব্যাপারটা হেসে উড়িয়ে দেয় বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে শারমিন লক্ষ্য করে পূজা সুমি তাকে বলছে যে, আমি সত্যি কথা বলি যেটা, সেটা হচ্ছে আমার সেখানে যেতে ইচ্ছা করে না, কিন্তু আমার মনে হয় কেউ একজন বা কিছু একটা আমাকে সেই ঘরে টেনে নিয়ে যায়। এমন হয় যে আমি যখন এই রুমে থাকি আমার ভিতরে একটা জ্বালা পোড়া তৈরি হয়, যখন আমি ওই রুমে ঢুকি আমার সবকিছু শান্ত হয়ে যায়। আর ওই রুমে যাওয়ার পর আমি কি করি বা ওর সাথে আমি কোন বিষয়ে কথা বলি বা আমরা দুজন কি করি, আমার আমার কোনো কিছুই মনে থাকে না। আমি খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। এই কথা শোনার পর শারমিন বুঝতে পারে যে কোনো একটা সমস্যা অবশ্যই আছে। শারমিন আধুনিক মেয়ে হওয়া সত্ত্বেও বা লজিক্যাল মেয়ে হওয়া সত্ত্বেও সে আরেকটা লজিক বা আরেকটা, আমরা যদি বলতে পারি যে অনেক সময় অনেক কিছুই লজিক ছাড়া হয়, সেগুলোতেও সে আসলে অবিশ্বাস করতো না। আমরা আধিভৌতিক কথার কথাই বলছি। শারমিন এই বিষয় সম্পর্কে বিশ্বাস করতো, তার কারণ সে ছোটবেলায় তার বাড়িতে এক কাজের মহিলার ভিতরে এরকমের অস্বাভাবিকতা দেখেছিল, যেটা দিয়ে সে বিশ্বাস করতো যে এই ধরনের অস্বাভাবিকতা থাকে। তাই তার মনের মতো এই প্রথম একটা অস্বাভাবিক কোনো কিছু হওয়ার চিন্তা মাথাচাড়া দিয়ে ওঠে। এবার সে সিদ্ধান্ত নেয় সে যে কোনো ভাবেই হোক পূজার রুমে ঢুকবে, এবং পূজার রুমে ঢুকে সে দেখবে সেখানে কি আছে। কারণ শারমিনের মনে হচ্ছিল এই সব কিছুর সূত্র একমাত্র পূজার রুমে গেলেই বোঝা যাবে। আর পূজাকে বলে এই রুমে ঢোকা যাবে না, কারণ পূজা কখনোই অ্যালাউ করবে না তাকে এই রুমে ঢুকতে। তাই তাকে যদি পূজার রুমে ঢুকতে হয়, সেক্ষেত্রে পূজার অবর্তমানেই, অর্থাৎ পূজাকে না জানিয়েই তার এই রুমে ঢুকতে হবে। শারমিন সুযোগের সন্ধানে থাকে। সে চিন্তা করতে থাকে সে কি একাই কাজটা করতে পারবে, নাকি সে আরো কারো সাহায্য নেবে। সে একমাত্র এই হোস্টেলের ভেতর সুমি এবং পূজা ছাড়া কারো সাথেই সে আসলে সেভাবে মিশতে পারেনি। এক পর্যায়ে সে চিন্তা করে সে কি হোস্টেলের ওয়ার্ডেন যে আছেন তাকে বলবেন। আবার সে চিন্তা করে যে সে এই কথা বললে আবার সেই ওয়ার্ডেন তাকে পাগল মনে করে কিনা। সে একটা দ্বিধার মধ্যে ছিল। এভাবে 2 থেকে 3 দিন কেটে যায়। এর মাঝখান দিয়ে এই 2-3 দিনের মধ্যে একদিন রাতের বেলা সুমি অদ্ভুত আচরণ করছিল। সেদিন রাতে সুমির গায়ে প্রচন্ড জ্বর ছিল। যেদিন শারমিনের কাছে সুযোগটা আসে, সেদিন ছিল বৃহস্পতিবার। শুক্রবার শনিবার ছুটি, তাই অনেকেই সেই হোস্টেল থেকে তাদের বাসায় চলে গেছে, লোকজন খুবই কম। সুমিরা সুমি, শারমিন এবং পূজা যখন তাদের রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং হলে যায়, ঠিক সেই মুহূর্তেই শারমিন মনে করে এটা একটা সুযোগ। কারণ ভাগ্যচক্রেই শারমিন এই পূজার রুমের যে চাবিটা, যেটা পূজা সবসময় নিজের কাছে রাখতো, বা সে যখন রুম থেকে বের হতো সে রুমে তালা দিয়ে বের হতো, সেই চাবিটা ঠিক সে তার সামনে দেখতে পায়। এবং সে দেখতে পায় পূজা অন্যমনস্ক, এবং এখান থেকে যদি সে চাবিটা নিয়ে দরজা খুলে চেক করে আসে, পূজার বোঝার কথা না। তাই শারমিন খুব কৌশলে সে চাবিটা নিয়ে নেয়, এবং সে তাদের বলে যে সে রুম থেকে একটু আসছে, তার একটু জরুরি কাজ আছে। কথা বলে শারমিন চলে যায়।
এবং শারমিন এটাও লক্ষ্য করার চেষ্টা করে যে পূজা কোনো বিষয় সন্দেহ করলো কিনা, কিন্তু পূজাকে দেখে তার সেটা মনে হয়নি। তাই সে খুব দ্রুত সেই চাবিটা নিয়ে পূজার রুমের উদ্দেশ্যে রওনা দেয়। তার সেই মুহূর্তের ফিলিংস বা অনুভূতি যখন তিনি আমাদের সাথে শেয়ার করেন, তিনি বলেন যে আমি আমার জীবনে এতটা ভয় কখনোই পাইনি, কিন্তু কোত্থেকে জানি আমার ভেতর একটা সাহস চলে এসেছিল যে না, আমার এটা দেখতেই হবে। কারণ সুমি আমার তার জীবনের প্রথম কোনো বন্ধু, যাকে সে আসলে তার খুব কাছের কেউ মনে করে। তাই সুমির এই অবস্থা সে দেখতে পাচ্ছিল না, এবং সে শিওর ছিল যে এর পেছনে পূজার হাত আছে। তাই সে ধীরে ধীরে সেই চাবিটা নিয়ে পূজার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। পূজার রুমের তালাটা খোলে, খট করে একটা আওয়াজ করে তালাটা খুলে যায়। সে যখন তালাটা খুলে দরজাটা ভেতরে ধাক্কা দিয়ে খুললো, একটা বোটকা গন্ধ তার নাকে এসে লাগলো। সে এই গন্ধতেই কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। ভেতরে একটা ডিম লাইট জ্বলছিল এবং শারমিনের হাতে ছিল একটা মোবাইল। সে মোবাইলের টর্চের আলো জেলে রুমটা প্রথমে দেখে। রুমটা দেখার পর তার কাছে মনে হচ্ছিল যে রুমটা তো একেবারেই নর্মাল, নর্মাল একটা রুম যেরকম থাকার কথা। তারপরও সে তীব্র একটা গন্ধ তার নাকে আসছিল। সে সেই গন্ধের উৎস খোঁজার জন্য এদিক ওদিক লাইট মারছিল। এক পর্যায়ে সে যখন পূজার খাটের নিচে লাইট মারে এবং লাইটটা সেই জায়গায় পড়ার পর সে যা দেখতে পায়, সেটা দেখে তার কাছে মনে হচ্ছিল সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কারণ তার নিচে সে দেখতে পায় একটা মানুষের মরার মাথার খুলি, কিছু হাড্ডি এবং কিছু মাংস, যেটার ভেতর থেকে এখনো রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এবং ফ্লোরের যে অংশটাতে সেই মাংসটা রাখা, সেটা একটা বিশাল অংশ রক্তে ভিজে আছে। সে যখন এই ব্যাপারগুলো দেখছিল এবং ভেতরে প্রসেস করার চেষ্টা করছিল, ঠিক তখনই সে একটা শব্দ শুনতে পায় তার ঠিক পেছনে। সে পেছনে মাথা ঘুরিয়ে যখন তাকায় এবং সে যখন দেখতে পায় তার সেই রুমের দরজায় দাঁড়িয়ে আছে পূজা, তার কাছে মনে হচ্ছিল সে এখনই হয়তো মরে যাবে। আতঙ্কের একটা শীতল স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে যায়। সে প্রথম এই ধরনের আতঙ্কের এই তীব্রতার মুখোমুখি হয়েছে। সে দেখতে পায় পূজার চোখ দুটো যেন মানুষের চোখ না, কোনো অশরীরীর চোখ। সেই চোখ দুটোর ভেতর আছে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, রাগ। মনে হচ্ছে এখনই পূজা হামলে পড়বে শারমিনের উপর। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই পূজার পেছনে এসে হাজির হয় হোস্টেলের ওয়ার্ডেন, এবং শারমিন আরো দেখতে পায় সে ওয়ার্ডেনের সাথে আছে সুমি। ওয়ার্ডেন এসেই পূজাকে জিজ্ঞেস করে কি সমস্যা। পূজা ওয়ার্ডেনের দিকে যেভাবে তাকায়, তার সেই তাকানোর ভঙ্গির ভেতরই এমন কিছু ছিল, বা যে অস্বাভাবিকতাটা ছিল সেটা ওয়ার্ডেন বুঝতে পারে। ওয়ার্ডেন জিজ্ঞেস করে কি হয়েছে এখানে, আর সুমি তুমি কি বলতেছিলা। দেখি পূজা, তোমার রুমে ঢুকি, কি তোমার রুম থেকে একটা বাজে গন্ধ আসতেছে। ঠিক তখন শারমিনের মনে হয় যে এখন সে তার বাকশক্তি ফিরে পেয়েছে। সে ওয়ার্ডেনকে বলে যে ম্যাম, আপনি ভেতরে আসুন, দেখুন এই মেয়েটার রুমের ভেতরে গুলো কি, মানুষের মানুষের মাথার খুলি। কথা শুনে ওয়ার্ডেন আটকে ওঠে, কি বলতেছে ওগুলা, লাইট জ্বালাও। তখন পূজা শেখা জায়গায় পাথরের মতো দাঁড়িয়েছিল। ওয়ার্ডেন নিজেই পূজাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমের ভেতর ঢুকে যখন লাইট জ্বালায় এবং শারমিনের বলে দেওয়া জায়গায় সে উঁকি মেরে দেখে, সে তার মুখ দিয়ে অজান্তেই একটা চিৎকার বেরিয়ে যায়। এবং সেই চিৎকারে আশেপাশে যে কজন মেয়ে ছিল তারা সবাই দৌড়ে আসে। দৌড়ে এসে সবাই যখন এই বিষয়টা দেখে, সবার ভেতর আতঙ্কের একটা স্রোত বয়ে যায়। কিন্তু শারমিন অবাক হয়ে লক্ষ্য করে পূজার মুখ ভাবলেশীন, এবং সুমি পূজার দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। এবং শারমিন আরেকটা বিষয় লক্ষ্য করে, সেটা হচ্ছে পূজার চোখের ইশারায় সুমিকে কিছু একটা বলার চেষ্টা করছে, এবং সুমি তার চোখের ভাষা বুঝতেও পারছে, এবং সেই ভাষা বুঝে সে যে আতঙ্কে কুঁকড়ে যাচ্ছে সেটাও শারমিন দেখতে পাচ্ছে। শারমিন তখন চিৎকার করে পূজাকে বলে যে তুমি আমার বোনকে আর কোনো ভয় দেখাবা না,
সুমি, আমরা সবাই তোর সাথে আছি, এই মেয়েটা মানুষ না, এই মেয়েটা একটা শয়তান। ইতিমধ্যে ওয়ার্ডেন ফোন দেন সেই হোস্টেলের আরো যারা অথরিটি ছিলেন তাদেরকে। অথরিটিরা লোকাল পুলিশকে ফোন দেয়, পুলিশ আসে। এবং পুলিশ আসবার পর তারা যখন এই সব জিনিসপত্র পায়, এবং পুলিশ এসে দেখেই বুঝতে পারে যে এইসব জিনিসপত্র কালো জাদুতে ইউজ করা হয়। এবং পুলিশ যখন পূজাকে জিজ্ঞেস করে এগুলা কি তার, পূজা কোনো কথার উত্তরই দেয় না। কেমন জানি একটা স্মিত হাসি ছিল তার মুখে, এবং যে হাসিটা তাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল শারমিনের চোখে। পুলিশ বলে যে তোমার বাবা মার নাম্বার দাও। ঠিক তখন পূজা অপ্রকৃতস্থের মতো হাসতে থাকে। হিস্ট্রিয়ার হিস্ট্রিয়ার রোগীর যেরকম ভাবে শরীর ঝাঁকাতে থাকে, কাঁপাতে থাকে মৃগী রোগীদের ভিতর, ঠিক সেরকম ভাবেই সেভাবে কাঁপছিল আর হাসছিল। এবং সবাই আতঙ্ক নিয়ে লক্ষ্য করলো পূজার চোখ দুটো উল্টে গেল। ওর চোখের মণি দুটো, ওটা কালো অংশটা চোখের ঠিক পেছনে চলে গেল, এবং এখন তার চোখ দুটো একেবারে সাদা। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত তিনজন যে পুলিশ সদস্য ছিল তারাও ভয় পেয়ে যায়। তারা কোনোভাবে সেখান থেকে মেয়েদের বের করে পূজাকে সেই রুমের ভেতর ঢুকে তালা মেরে দেয়। এবং তারা বলে যে এটা তো আসলে স্বাভাবিক কোনো কিছু না, এটার ভিতর ভূত প্রেতের কোনো ব্যাপার আছে। আমরা আমাদের অথরিটিকে জানাচ্ছি, উপরে যারা আছেন, এবং আমরা আমরা আপনারা এখানে থাকেন, এই মেয়েটা যাতে বের হতে না পারে, আমরা হুজুরও নিয়ে আসবো। এরপর সেই পুলিশ সদস্যরা একজন হুজুর নিয়ে আসে, এবং আরো তাদের ফোর্স নিয়ে তারা যখন এখানে আসে এবং পূজার রুমের দরজা তারা খুলে পূজাকে বের করার উদ্দেশ্যে, তারা দেখতে পায় রুমের ভেতর কেউ নেই। সেই রুমটা খালি, এবং সেই কালো জাদু করার যেসব যন্ত্রপাতি সেখানে ছিল সেগুলোর নামমাত্র সেখানে নেই। শুধু পড়ে আছে পূজার ব্যবহৃত কিছু জামা কাপড়। ব্যাপারটার ভেতর এতটাই অস্বাভাবিকতা ছিল যে সেখানে উপস্থিত যারা ছিল বা যারা চাক্ষুষ এই বিষয়টা লক্ষ্য করেছে তারা কেউই আর সেই হোস্টেলে থাকেনি। এমনকি সেই ওয়ার্ডেন যিনি ছিলেন তিনিও চাকরি ছেড়ে চলে যান। একটা জলজ্যান্ত মানুষ একটা রুমের ভেতর থেকে কিভাবে গায়েব হয়ে যায় কেউ বুঝতে পারে না। পরবর্তীতে পূজার পরিচয় খোঁজা হয়, বা পূজার যে সব ঠিকানা জমা দিয়েছিল বা এনআইডি কার্ড ছিল সেটা খুঁজে যেটা বের করা হয় সেটা হচ্ছে পূজার বাড়ি যশোরের কোন একটা গ্রামে। এবং সেখানে যখন খোঁজ করা হয় তারা জানতে পারে যে পূজার আসলে বাবা মা কেউই বেঁচে নেই। সে ছোটবেলা থেকে বড় হয়েছে তার নানির কাছে, এবং তার নানি এলাকায় একজন কবিরাজ হিসেবে আসলে পরিচিত। এবং ছোটবেলা থেকেই বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই পূজার ভেতর একটা অস্বাভাবিকতা ছিল, সেটা হচ্ছে সে মেয়ে হওয়া সত্ত্বেও মেয়েদের পছন্দ করতো। আহ, এটা আমরা এই 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 যারা এই ধরনের পছন্দ করেন বা যারা এই যারা আছেন, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত আহ, পছন্দ। আমরা আসলে জাজ করার মতো কেউই না। জাজ করার একজন আছেন, তিনি জাজ করবেন, আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। যাই হোক, তো ছোটবেলা থেকেই তার নিজে অর্থাৎ মেয়েদের প্রতি এক ধরনের আকর্ষণ ছিল, এবং এই কারণে তাকে বেশ কয়েকবার বিচারের মুখোমুখিও হতে হয়। কিন্তু পূজা খুবই ব্রিলিয়ান্ট ছাত্রী ছিল, সে পড়ালেখায় খুবই ভালো ছিল, সে খুবই মেরিটোরিয়াস ছিল, এবং সে কারণেই সে ঢাকা একটা ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়েও সে তার এই স্বভাব বদলায়নি, এবং সে তাকে তার যাকেই পছন্দ হতো তাকেই সে কালো জাদুর মাধ্যমে নিজের কাছে কব্জা করে ফেলতো। এবং হয়তো সে কালো জাদুর এমন একটা স্তরে পৌঁছে গিয়েছিল এই বয়সে যে সে নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে, বা সে তার সাথে হয়তো কোনো এন্টিটি ছিল, যে এন্টিটি তাকে সেই জায়গা থেকে অদৃশ্য করে ফেলেছিল। আমরা আসলে জানি না, আমরা যে জিনিস জানি না আসলে সেই জিনিস সম্পর্কে অনুমান করাটাও সম্ভব না। এই পৃথিবীতে এমন অনেক কিছুই হয়, এমন অনেক কিছুই ঘটে যেগুলো আসলে আমরা হিসাব করে মেলাতে পারি না। যাই হোক, এরপর শারমিন সেই হোস্টেল ছেড়ে দেয়, কিন্তু তারপরও সুমির সাথে তার যোগাযোগ ছিল এবং এখনো আছে। এবং সুমি পরবর্তীতে যেটা বলে সেটা হচ্ছে ওই সময়টা সে একটা ঘোরের মধ্যে থাকতো। এবং সে এটাও স্বীকার করে যে সে যখন পূজার সাথে সেই রুমে থাকতো তার প্রায় মনে হতো পূজা মেয়ে না, ছেলে।
এবং সে ছেলের গলাতেই তার সাথে কথা বলতো। শারমিনের জীবনে এটা এমন একটা ঘটনা, বা আমরা যদি সুমির কথা বলি বা আমরা সেই শিপ্রা মেয়েটার কথা বলি, তাদের জীবনে এটা এমনই একটা ঘটনা যেটা তারা জীবনও ভুলতে পারবে না। পরবর্তীতে সেখানে যেখানে এই হোস্টেলটা ছিল, সেখানে আর এখন সেই হোস্টেল নেই। সেখানে এখন সেই হোস্টেলটা ভেঙে একটা শপিং মল করে দেওয়া হয়েছে। আমরা যদি সেই জায়গার কথা বলি, অনেকেই হয়তো চিনতে পারবেন। আমরা সেই জায়গার কথা আর বললাম না। শারমিন তার জীবনের এই ব্যক্তিগত ঘটনাটি আমাদের পাঠিয়েছেন, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ঘটনাটি আমাদের লিসেনারদেরও ভালো লাগবে।